আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। তো অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস আমরা নির্ধারণ করেছি, পরিবেশগত রসায়ন, রসায়ন দ্বিতীয় পত্রের জন্য পরিবেশগত রসায়ন এবং জৈব রসায়ন। তো জৈব রসায়নটা যেহেতু আমাদের এখন পর্যন্ত আমরা শুরু করতে পারিনি, তো জৈব রসায়ন থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকছে না এবার অর্ধবার্ষিক পরীক্ষাতে। পরিবেশগত রসায়নের যতটুকু আমরা পড়েছি এখন পর্যন্ত, এই সব কিছুর উপর থেকেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার অবজেক্টিভ সমূহ এবং আমাদের সাবজেক্টিভ প্রশ্নগুলো আমাদের এই পরিবেশগত রসায়ন থেকেই হবে। তো আমরা গত ক্লাসে যেখানে আমাদের পড়াটা শেষ করেছিলাম, এর পরবর্তী অংশ হচ্ছে আমাদের আজকে আমরা কতগুলো বেগ সম্পর্কে জানবো। গ্যাসের অণুগুলো মানে যখন একটি পাত্রে আবদ্ধ অবস্থায় থাকে তখন এর যেমন কিছু গতিশক্তি থাকে, সেই সাথে প্রত্যেকটা অণুর কিছু বেগ থাকে। এখন এই বেগগুলোকে আমরা যখন ইন্ডিভিজুয়ালি হিসাব করছি তখন সেটাকে নিজস্ব আমরা সেই অণুটার বেগ বলছি। যখন আমরা সবগুলো অণুর বেগ নিয়ে চিন্তা করব তখন আমাদের গড় বেগের কথা আসবে। গড় বেগের সাথে সাথে আরেকটা নতুন যেই শব্দ আমরা এখন পরিচিত হতে যাচ্ছি সেটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, যেটাকে বলা হয় আরএমএস বেগ, রুট মিন স্কয়ার ভেলোসিটি। এবং সেই সাথে আমাদের পড়তে হবে সম্ভাব্য বেগ। সম্ভাব্য বেগের সংজ্ঞাটা আমরা হয়তো অক্ষরপত্রের বইয়ের সম্ভাব্য বেগের সংজ্ঞাটা তোমরা পাবে না, হাজারিনাগের বইয়ের সম্ভাব্য বেগটা পাবে। এবং এই বেগের আলোচনাগুলো তোমরা হাজারিনাগের বই থেকেই ফলো করার চেষ্টা করবে। এবং ওই বইয়ের কিছু অংশ, অর্থাৎ যেখানে এই আলোচনাগুলো আছে সেই আলোচনার ছবিগুলো আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে কালেক্ট করে একটু নোট করে নিবে খাতায়। তোমাদের শুধুগুলো সংজ্ঞাগুলো পড়তে হবে যে বর্গমূল গড় বর্গবেগ কাকে বলছে, গড় বেগ কাকে বলে এবং সম্ভাব্য বেগ কাকে বলে, এবং এই তিনটা বেগের মধ্যে তিনটা বেগ প্রকাশ করার যে গাণিতিক সমীকরণগুলো রয়েছে সেই সমীকরণগুলো, এবং সেই সাথে সেই সমীকরণগুলোর মধ্যে প্রত্যেকটার সাথে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা একটু তোমরা নোট করে খাতায় পড়ে ফেলবে। এতে যেটা হবে তোমাদের অবজেক্টিভের জন্য সুবিধা হবে, এবং কোনো কারণে যদি প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে হয়তো সরাসরি গড় বর্গবেগ থেকে প্রশ্ন না করে তখন দেখা যায় সম্ভাব্য বেগ বা যে আলোচনাগুলো সব বইয়ে থাকে না সেই ধরনের কিছু জায়গা থেকে প্রশ্ন করা হয় মাঝে মাঝে। তারপরও আমরা একটু যে আমাদের জন্য জেনে রাখাটা ভালো, কারণ জেনে রাখলে পরবর্তীতে অন্য যে কোনো ধরনের আলোচনাতে দেখা যাবে এই আমার যেই জেনে রাখাটা অনেক কাজে আসবে। তাহলে চলো আজকের আলোচনাটা শুরু করি আমরা আরএমএস বেগ নিয়ে। আরএমএস বেগ বর্গমূল গড় বর্গগতিবেগ। তাহলে কাকে বলে? সেটা হচ্ছে কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের, আমাদের যে অণুগুলো রয়েছে সেই প্রত্যেকটা অণুরই কিন্তু একটা গতিবেগ রয়েছে। সেই গতিবেগগুলোকে যদি আমি প্রত্যেকটাকে C1 ধরি, ধরো আমার 1 নম্বর অণুর গতিবেগ হচ্ছে C1, 2 নম্বর অণুর গতিবেগ হচ্ছে C2, 3 নম্বর অণুর গতিবেগ হচ্ছে C3, তাহলে আমি সবগুলো গতিবেগকে যখন বর্গ করার পরে তাদের গড় নিব হচ্ছে আমার অণুর সংখ্যা যদি 10টা হয় সেই সংখ্যা দিয়ে তাকে ভাগ করতে হবে। সেটাই হচ্ছে আমরা এর পরে যে বেগটা পাচ্ছি সেটাই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। দেখো এখানে আমরা প্রত্যেকটা অণুকে আমরা আইডেন্টিফাই করেছি C1, C2, C3 এভাবে CN পর্যন্ত, এবং প্রত্যেকটার গড় নেওয়া হয়েছে, প্রত্যেকটার বর্গ নেওয়া হয়েছে। প্রথমে বর্গ নেওয়ার পরে এর গড় নেওয়া হলো, তার মানে হচ্ছে এই বর্গ করার পরে যেই মানটা পাচ্ছি সেটা প্রত্যেকটা যোগ করা হলো। যোগ করার পরে যেহেতু n সংখ্যক অণু, অর্থাৎ অণু সংখ্যাটা তোমার জানা নেই, গাণিতিক সমস্যার ক্ষেত্রে তোমাকে হয়তো অণু সংখ্যাটা বলে দেওয়া হবে, তখন আমাদের অণুর যে সংখ্যাটা থাকবে সেটা 10টা হতে পারে, 20টা হতে পারে, 100টাও হতে পারে। সেই অণুর সংখ্যা দিয়ে আমাকে সেটা ভাগ করতে হবে। ভাগ করার ফলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টকে আবার বর্গমূল করতে হবে। বর্গমূল করার পরেই আমরা যে বেগটা পাচ্ছি সেটা হচ্ছে আরএমএস বেগ, বর্গমূল গড় বর্গবেগ। C is equal to √3RTM। এক কথায় যে সূত্রটা আমরা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে আরএমএস বেগ মানেই হচ্ছে √3RTM। এখানে 3 এবং R হচ্ছে ধ্রুব সংখ্যা, তোমরা জানো। T হচ্ছে কেলভিন তাপমাত্রা, এবং M হচ্ছে যে গ্যাসের অণু সম্পর্কে তোমাকে বলা হবে প্রশ্নে, সেই গ্যাসের নাম উল্লেখ থাকবে। তোমাকে যেটা করতে হবে সেই গ্যাসের আণবিক ভরটা বের করে নিতে হবে। তা আণবিক ভর বের করার জন্য তোমাদেরকে আগেও বলেছি, আমরা 9-10-এও যখন পড়েছো তখনও আশা করি তোমরা এটা ফলো করেছো। আমাদের পর্যায় সারণীর প্রথম 30টা মৌল 9-10-এ তো তোমরা পড়েছোই, এবং এখন আরও কিছু বাড়তি মৌল যেটা আমাদের
পড়াশোনার সময় বিভিন্ন সময় কাজে আসবে, সেই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা খুব ভালোভাবে জানতে হবে, আণবিক ভর নির্ণয় করে একদম আমাদের নখদর্পণে থাকতে হবে। অর্থাৎ কোনো একটা অঙ্ক আরএমএস বেগ বের করতে বললো, সবটাই পারো, সূত্র মনে আছে, কিন্তু পারমাণবিক ভর না জানার কারণে তুমি তার আণবিক ভর বের করতে পারছো না এবং অঙ্কটা করতে পারছো না। জিনিসটা যাতে এরকম কখনোই না হয়, অ্যাটলিস্ট একাদশ শ্রেণীতে কলেজে এসে এই ছোট ভুলগুলো আর করা যাবে না। এবার আসো গড় বেগ তাহলে কাকে বলে? তাহলে তোমরাই বলো, বর্গমূল গড় বর্গবেগ থেকে গড় বেগ কাকে বলবো? যদি তাহলে এখন গড় গতিবেগ বা মিন ভেলোসিটিকে বলতে আমরা আসলে কি বুঝি? মিন ভেলোসিটি বলতে বর্গমূল গড় বর্গবেগ থেকে পার্থক্য হচ্ছে সেটাকে আমাদের প্রত্যেকটা বেগকে বর্গ করতে হবে না এবং মোট রেজাল্টকে যে আমরা বর্গমূল করেছিলাম সেটাও করতে হবে না, শুধুমাত্র প্রত্যেকটার গতিবেগকে তার মোট সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের পাটিগণিতীয় যেই গড়, ওই গ্যাসের অণুসমূহের গড় গতিবেগ বলা হয়। গড় গতিবেগকে কী দিয়ে প্রকাশ করা হচ্ছে? সি বার দ্বারা প্রকাশ করা হচ্ছে। দেখো তোমরা সি বারের সমীকরণটা, সি বার ইজ ইকাল টু C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 থেকে CN পর্যন্ত ডিভাইডেড বাই N। তো ক্যালভিন তাপমাত্রা বা আণবিক ভরের সাথে এরও একটা সম্পর্ক রয়েছে। সি বার ইজ ইকাল টু হচ্ছে √অফ 8RT ডিভাইডেড পাই M। এখানে 8R ধ্রুব সংখ্যা, পাইও একটা ধ্রুব সংখ্যা, তোমরা জানো 3.1416 এর মান। টি এবং এম হচ্ছে এখানে আমাদের তাপমাত্রা এবং যেই গ্যাসের আণবিক ভর, আমাদের যেই গ্যাসের নিয়ে কথা হবে প্রশ্নে, যেই গ্যাসটা নিয়ে আলোচনা করা হবে তার আণবিক ভর তোমাকে বের করে নিতে হবে প্রশ্নে। এ হলো আমাদের গড় গতিবেগ। তাহলে আমরা পড়লাম বর্গমূল গড় বর্গবেগ আর হচ্ছে গড় গতিবেগ। এখন আমরা দেখি আরএমএস বেগ এবং গড় বর্গবেগ, এই দুইটা বেগের মধ্যে কোন বেগের মানটা বেশি হয়। দেখো কোনো একটা গ্যাসের জন্য যদি গড় গতিবেগ নেওয়া হয়, যে কোনো একটা গ্যাসের প্রতি সেকেন্ডে তার গতিবেগ হচ্ছে 2, 3 এবং 4, তাহলে সেক্ষেত্রে যদি আমরা সি বার হিসাব করি তাহলে আমরা কি করব? 2 + 3 + 4 ডিভাইডেড, যেহেতু তিনটা অণু নিয়ে হিসাব করা হচ্ছে, 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আরএমএস বেগ হিসাব করা হয় সেক্ষেত্রে আমাকে 2 স্কোয়ার, 3 স্কোয়ার এবং 4 স্কোয়ার, এখানে স্কোয়ারটা বইয়ে তোমাদের উঠে নেই, এখানে স্কোয়ার হবে 2 স্কোয়ার, 3 স্কোয়ার এবং 4 স্কোয়ার ডিভাইডেড আবার 3, এবং মোট রেজাল্টকে আবার বর্গমূল করা হচ্ছে, এর মান হচ্ছে 3.109 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি একই বেগ দিয়ে যখন হিসাব করা হচ্ছে কোনো একটা অণুর গড় গতিবেগটা কম হচ্ছে আর বর্গমূল গড় গতিবেগটা একটু বেশি হচ্ছে বা মোর একুরেট হচ্ছে। যদি আমি বলি গড় গতিবেগে আমরা আসলে তার যে গড় গতিবেগটা পাওয়া যাচ্ছে সেটাকে আসলে একুরেটলি আমরা পাচ্ছি না, আরএমএস বেগ থেকে আমরা ওই গ্যাসের গড় বর্গবেগ সম্পর্কে আমরা একটা নির্দিষ্ট ধারণা পাচ্ছি এবং সেটা খুব স্পেসিফিক। অর্থাৎ এখানে 3 আর এখানে 3.109, অর্থাৎ দশমিকের আগের অংশের কিন্তু খুব কোনো হেরফের হয়নি, কিন্তু আমি আরও প্রিসাইজলি আরও একুরেটলি যখন মানটা পাচ্ছি তখন সেটা হচ্ছে আমাদের 3.109 সেন্টিমিটার। তাহলে আমাদের আরএমএস বেগ এবং গড় বেগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আরএমএস বেগ জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের অণুর গতিশক্তি হিসাব করতে আরএমএস বেগটাকেই আমরা হিসাবে আনবো, কারণ সেখান থেকে আমরা অনেক একুরেট হিসাবটা পাচ্ছি এবং আরএমএস বেগের মানটা একটু বেশি হয়ে থাকে। এরপরে আরেকটা বেগের মান আমরা পড়ছি, সেটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। সম্ভাব্যতম বেগের কথা যেটা তোমাদের বললাম, শুধুমাত্র হাজারিনাগের বইয়ে এই বেগটা নিয়ে কথা বলা হয়েছে, আর কোনো বই এটা নিয়ে হয়তো অন্য বইগুলোতে থাকতে পারে, আমার জানা মতে নেই। সম্ভাব্যতম বেগ কাকে বলে? দেখো বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার সম্ভাবনা তথ্য অর্থাৎ থিওরি অফ প্রবাবিলিটির ভিত্তিতে গাণিতিক উপায়ে প্রমাণ করেন যে কোনো গ্যাসের অধিকাংশ অণু এদের মধ্যে আন্তঃসংঘর্ষের কারণে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে একটি নির্দিষ্ট বেগ লাভ করে। নির্দিষ্ট মুহূর্তের এই অধিকাংশ অণুর বিশেষ বেগকে বলা হয় সম্ভাব্যতম বেগ। সম্ভাব্যতম বেগকে প্রকাশ করা হচ্ছে আলফা দিয়ে। অর্থাৎ সম্ভাব্য বেগ হচ্ছে কোনো একটা অণু যখন চলছে এদের মাঝখানে আন্তঃসংঘর্ষ তো অবশ্যই হচ্ছে, এই সংঘর্ষের ফলে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে অর্থাৎ চট করে 1.5 সেকেন্ডের 2 সেকেন্ডের একটা নির্দিষ্ট কোনো একটা মুহূর্তের যেই বেগটা হচ্ছে সেটাই হচ্ছে তার সম্ভাব্যতম বেগ। একে প্রকাশ করা হচ্ছে আলফা দিয়ে এবং এর রাশিমালা হচ্ছে আলফা ইজিক্যাল টু √অফ 2RTM। এখন গ্যাসের 3 ধরনের বেগের মধ্যে যদি আমরা সম্পর্ক নিরূপণ করতে চাই, দেখো সম্ভাব্য বেগের রাশিমালায় আলফা ইজিক্যাল টু √অফ 3RTM ইজিক্যাল টু 1.29 × 10⁴ × √অফ TM সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার।
এটা কেন করা হলো? আমরা যেটা বললাম যে ধ্রুব সংখ্যাগুলো অর্থাৎ 2r, যেটা ধ্রুব সংখ্যা, আর এর মানটা বসানো হয়েছে, 2 বসানো হয়েছে, আমরা সেটাকে রুট ওভার করে সেই মানটাকে আমরা 1.29 ইন্টু 10⁴ করা হয়েছে, আর বাকি রুট ওভার অফ t/m সেটা কিন্তু আমাদের মান বসাতে হবে। আবার গড় বেগের ক্ষেত্রেও রুট ওভার অফ 8rt ডিভাইডেড পাই m, সেখানে 8r এবং পাই এই অংশটা হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা, সরি, আর হচ্ছে আর রুট ওভার অফ tm হচ্ছে আমাদের বের করে নিতে হবে। আবার আরএমএস বেগের ক্ষেত্রেও c ইজ ইকাল টু রুট ওভার অফ 3rt ডিভাইডেড m, সেখানেও আমাদের 3r হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা, 1.5 ইন্টু 10⁸ রুট ওভার অফ 3t/m সেটা আমাদের সবসময়ই থাকছে। তাহলে এই তিনটা বেগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি এখন অনুপাত নেই তাহলে আমরা দেখতে পাবো আলফা অনুপাত c⁻ অনুপাত c ইজ ইকাল টু 1.29 অনুপাত 1.24, তারপর হচ্ছে যে অনুপাত দিয়ে 1.58। তাহলে আমরা যখন এটাকে পূর্ণ সংখ্যাতে হিসাব করি তাহলে দেখা যায় সম্ভাব্য বেগ হচ্ছে 1, আর আমাদের গড় গতিবেগ যেটা সেটা হচ্ছে 1.12, আর আমাদের বর্গমূল গড় বর্গবেগ যেটা সেটা হচ্ছে 1.22। তাহলে এদের মাঝখানে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এবং এই তিনটা বেগকে কি সমীকরণ দিয়ে প্রকাশ করা হচ্ছে সেটা আমাদের জানতে হবে গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হলো বর্গমূল গড় বর্গবেগ, বর্গগতিবেগ যেটা আমরা পড়েছি আরএমএস বেগ, সেটা আসলেই এত প্রয়োজনীয় কেন? বর্গমূল বর্গবেগের সংজ্ঞা থেকে কিন্তু আমরা জেনেছি যে প্রত্যেকটা অনুসমূহের বর্গের গড় মানের বর্গমূল নিয়ে আমরা আসলে এটা পাচ্ছি। আর গড় গতিবেগ থেকে সবচেয়ে সম্ভাব্য বেগ আলফা গতিশক্তি সেটা পাওয়া যাচ্ছে না। দেখো যেটা লেখা হচ্ছে যে এমন একটি বেগ যা প্রতিটি অণুর সাধারণ গতিবেগ ধরে অণুসমূহের গতিশক্তিটা হিসাব করলে তাদের প্রকৃত মোট গতিশক্তিটা আমি গড় বর্গবেগ থেকে পাচ্ছি। অপরদিকে গড় গতিবেগ বা সম্ভাব্য গতিবেগ যেটা সেটা আলফা থেকে সরাসরি আমরা গতিশক্তি হিসাব করতে পারছি না। কিভাবে সেটা একটু দেখি। যে কোনো গ্যাসের নমুনায় যদি n সংখ্যক অণু থাকে এবং প্রত্যেকটার গতিবেগ যদি c1 c2 থেকে cn পর্যন্ত হয়, সেক্ষেত্রে অণুসমূহের মোট গতিশক্তি কীভাবে হিসাব করব? হাফ ইন্টু m1 c1 স্কোয়ার, হাফ ইন্টু m c2 স্কোয়ার, হাফ ইন্টু c3, এভাবে করে আমরা গতিশক্তি হিসাব করলাম। যেহেতু 1/2 m সব জায়গাতে কমন, সেহেতু আমরা c1 c2 c3 এবং cnকে আমরা একটা রাশিমালার ভেতরে নিয়ে আসলাম। আবার প্রতিটি অণুর সাধারণ গতিবেগকে যদি আমরা c ধরা হলে প্রত্যেকটা অণুর গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু mc স্কোয়ার। সুতরাং nটি অণুর সর্বমোট যে গতিশক্তি সেটা হচ্ছে হাফ ইন্টু m বড় হাতের n, যখন আমরা সবগুলো অণুকে সর্বমোটভাবে হিসাব করছি বড় হাতে n c স্কোয়ার। তাহলে হাফ m n এর মান থাকলো, তো c স্কোয়ারের যে মানটা, c স্কোয়ার সম্পর্কে কিন্তু আমরা কি জানি, c স্কোয়ার মানে হচ্ছে আমাদের গড় যে বর্গবেগটা রয়েছে, আমাদের বর্গমূল গড় বর্গবেগ যেটা, সেটা দিয়ে আমরা কিন্তু c কে প্রকাশ করছি। তাহলে সেখানে আমরা কিন্তু c এর মানটা বসাতে রুট ওভার অফ c1 স্কোয়ার c2 স্কোয়ার c3 স্কোয়ার ডিভাইডেড বাই n হোল স্কোয়ার। এরপরে যেটা পাচ্ছি, যেহেতু এখানে আমাদের হাফ m n c স্কোয়ার দেওয়া ছিল, তাহলে আমরা c এর মানটা সবটা বসালাম এবং c স্কোয়ার দেওয়া মানে হচ্ছে এই মানটা, আর রুট ওভার এবং স্কোয়ার কিন্তু কাটাকাটি চলে গেল। তোমাদেরকে আবার একটু দেখাই যে আমরা প্রশ্ন করছি বর্গমূল গড় বর্গ গতিবেগ কেন প্রয়োজন। আমরা বলে নিলাম যে বর্গমূল গড় গতিবেগ থেকে আমরা অণুর মোট গতিশক্তিটা হিসাব করতে পারি, কিন্তু অন্য কোনো বেগ থেকে, সেটা সম্ভাব্য বেগ হোক অথবা গড় বর্গ বেগ হোক, সেটা থেকে আমরা মোট গতিশক্তিটা হিসাব করতে পারি না। আর আমরা জানি কোনো একটা অণুর গতিশক্তি যেটা, সেটা সূত্র হচ্ছে হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার, মানে হাফ ইন্টু যেই অণুটা নিয়ে চিন্তা করা হচ্ছে, যে বস্তুটা নিয়ে, সেটা ভর m এবং তার গতিবেগটা সেটা হচ্ছে বেগ স্কোয়ার। তা আমরা এখানে যেহেতু গতিশক্তিকে নিয়ে আলোচনা করছি, সেগুলো সবগুলি কিন্তু আমরা c দিয়ে হিসাব করছি, তো আমরা এখানে দিয়েছি c1 স্কোয়ার। আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পেরেছে। এরপরে আমাদের যেই সূত্রটা ছিল, যদি আমাদের এখন সবগুলো অণুর ক্ষেত্রে আমরা হিসাব করি, তাহলে হাফ m বড় হাতের n কেন নিলাম, কারণ সবগুলো অণুকে নিয়ে বিবেচনা করছি আমরা c স্কোয়ার। c মানেই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, c এর জায়গায় আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে c এর যে মানটা, অর্থাৎ রুট ওভার অফ c1 স্কোয়ার c2 স্কোয়ার c3 স্কোয়ার প্লাস cn স্কোয়ার ডিভাইডেড বাই n, সেই মানটা বসিয়ে দিলাম এবং ব্র্যাকেট শেষে কিন্তু আমার স্কোয়ারটা থাকবে, যেহেতু c এর উপর স্কোয়ার আছে। তাহলে হাফ m n আমার থাকছে,
আর সির ওপর স্কোয়ার আমার রুট ওভার দুটোই কাটাকাটি যাওয়ার পরে আমরা শুধু এই অংশটা পাচ্ছি। তাহলে হাফ অফ এম সি এন স্কোয়ার, আমাদের এখানে এন রয়েছে আর এখানে একটা এন রয়েছে দেখো সমীকরণের, তো যেহেতু হয়তো গুণ অবস্থায় রয়েছে তাহলে এই এন এবং এই এন কাটা যাবে, তাহলে হাফ অফ এম সি স্কোয়ার। এই সমীকরণটা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা যদি খেয়াল করো, দুইটা সমীকরণ কিন্তু এক, সমীকরণ 1 এবং 2 তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই দুইটা 1 নম্বর এবং 2 নম্বর যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা সমীকরণ থেকে দেখো আমরা কোনো একটা অণু মানে কোনো একটা গ্যাসের বিভিন্ন অণুসমূহের যদি মোট গতিশক্তি হিসাব করি তাহলে এটা হলো আমাদের সমীকরণ। আবার যখন আমরা প্রত্যেকটা অণুর গতিবেগকে যখন সি ধরে যখন আবার অণুর সর্বমোট অর্থাৎ সর্বমোট সবগুলো অণুকে নিয়ে যখন আবার হিসাব করছি এবং আরএমএস বেগের রাশিমালাটাকে যখন ব্যবহার করছি, তখনও কিন্তু আমরা শেষ পর্যন্ত যে গতিশক্তিটা পাচ্ছি সেটা হচ্ছে অণুসমূহের যে মোট গতিশক্তি সেটার সাথে একই। অর্থাৎ আমি আরএমএস বর্গবেগটাকে ব্যবহার করে অণুসমূহের মোট গতিশক্তির রাশিমালাটাকে প্রতিপাদন করতে পারছি, কিন্তু গড় বর্গবেগ অথবা সম্ভাব্য বেগ এই কোনোটা বেগই ব্যবহার করে আমি কিন্তু এই রাশিমালাটা প্রতিপাদন করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এক কথায় বলতে পারি সমীকরণ 1 এবং 2 তুলনামূলক করলে দেখা যায় যে বর্গমূল গড় বর্গ গতিবেগকে প্রতিটি অণুর সাধারণ গতিবেগ ধরে অণুসমূহের মোট গতিশক্তি হিসাব করলে তা প্রকৃত গতিশক্তির সমান হয়। এ কারণেই বর্গমূল গড় বর্গ গতিবেগ অত্যন্ত প্রয়োজনীয়। এখন প্রয়োজনীয় কেন যখন বলবে তখন আমাকে এই রাশিমালাটা একটু কষ্ট করে প্রতিপাদন করে দেখাতে হবে। প্রতিপাদনটা খুবই সোজা, এবং তোমাদেরকে যাদের হাজারিনাগের বই আছে তারা তো অবশ্যই বইয়ে পাচ্ছ, আর যারা মানে হাজারিনাগের বই যাদের কাছে থাকছে না তাদের জন্য অবশ্যই তোমরা কমেন্ট থেকে এই পেজটার যে ছবিটা আমি দিব সেটা একটু কষ্ট করে ডাউনলোড করে নিবে। তো এরপরে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস নিয়ে আমরা কিছু কথা বলবো। গ্যাস সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সম্পর্কে যদি এক কথায় বলতে হয় সংজ্ঞায়, যে আদর্শ গ্যাস কী এবং বাস্তব গ্যাস কী। গ্যাসের যে সমন্বয়ের সূত্রটা রয়েছে সেটা হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি, যেখানে আমরা অ্যাভোগাড্রোর সূত্র, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র এই তিনটা সূত্রকে সমন্বয় করে গ্যাসের যে সমন্বয় সূত্রটা ব্যবহার করা হয়েছে। আদর্শ গ্যাস যেগুলো রয়েছে সেই আদর্শ গ্যাসগুলো যে কোনো তাপমাত্রা এবং যে কোনো চাপে এবং সর্বক্ষেত্রে পিভি ইজিক্যাল টু এনআরটি এই সমীকরণটা মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাসগুলো কখনোই পিভি ইজিক্যাল টু এনআরটি এই সমীকরণটি মেনে চলে না। শুধুমাত্র একটি বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ চাপ যখন খুবই কম হবে, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় আংশিকভাবে এই সূত্রটা বাস্তব গ্যাসসমূহ মেনে চলে। তাহলে এক কথায় যদি বলি আদর্শ গ্যাস আমি তাদেরকেই বলবো যারা আমাদের গ্যাসের যে সমন্বয় সূত্রটা আছে তারই সেটা মেনে চলছে। বাস্তব গ্যাস তাদেরকেই বলবো যারা এই সমন্বয় সূত্রটা মেনে চলে না, এবং বাস্তব গ্যাসের এই সমন্বয় সূত্র মেনে চলার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। তা আমরা এখন পড়ছি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে একটা সুন্দর পার্থক্য পড়ছি। তো এই পার্থক্য থেকে আমি কি কি প্রশ্ন পেতে পারি, খাতায় একটু প্রশ্নগুলো লিখে রাখবে। জ্ঞানের প্রশ্ন হিসেবে আমি প্রশ্ন করা হতে পারে যে আদর্শ গ্যাস কী, বাস্তব গ্যাস কী। আবার অনুধাবনের প্রশ্নে আসতে পারে যে আদর্শ গ্যাসের 3টি বৈশিষ্ট্য লিখো, বাস্তব গ্যাসের 3টি বৈশিষ্ট্য লেখো। আবার এই প্রশ্নটাও আসতে পারে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে বৈশিষ্ট্যমূলক পার্থক্যগুলো লিখো, অথবা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যের তুলনা করো। তাহলে দেখো ছোট্ট একটা আলোচনা থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেতে পারি। 2 নম্বর যে বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আদর্শ গ্যাসের আসলেই বাস্তব ক্ষেত্রে কোনো ধরনের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ পিভি ইজিক্যাল টু এনআরটি এই সূত্রটা মেনে চলছে সব ক্ষেত্রে, সব তাপমাত্রাতে, সব চাপে। এই ধরনের কোনো গ্যাস আসলে বাস্তব ক্ষেত্রে নেই। আর বাস্তব গ্যাস হচ্ছে সব গ্যাসীয় যত পদার্থ আমরা পাচ্ছি, সব হাইড্রোজেন থেকে শুরু করে কার্বন ডাইঅক্সাইড পর্যন্ত প্রত্যেকটা গ্যাসই হচ্ছে আসলে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব আমাদের বাস্তব জীবনে নেই, এটা হচ্ছে সম্পূর্ণ একটা কাল্পনিক জিনিস। এরপরে আসো 3 নম্বর যে বৈশিষ্ট্যটা, আমরা অবশ্যই গ্যাসকে কোনো না কোনো পাত্রে রেখে হিসাব করব, তখন অণুগুলোর মধ্যে সংঘর্ষ হবে, তাদের মধ্যে গতিবেগ হবে, চাপ হবে, তাপমাত্রা হবে, তখনই কিন্তু আমাদের গ্যাসের সূত্রগুলো প্রয়োগ করা হয়। তাহলে গ্যাসের অণুর একটা আয়তন এবং পাত্রের আয়তন অবশ্যই একটা বিবেচ্য বিষয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুর আয়তনের তুলনায় পাত্রের আয়তনটা বেশি হয়ে থাকে, অর্থাৎ অণুর আয়তনটা খুবই নগণ্য হয় এবং বাস্তব পাত্রের আয়তনটাকেই বিবেচনা করা হয়। আদর্শ গ্যাসে আমরা অণুর আয়তনটাকে বিবেচনা একদম করাই হয় না, যে অণুর কোনো আয়তন থাকতেই পারে না, সেটা পাত্রের আয়তনটাকেই শুধু বিবেচনা করা হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে অবশ্যই অণুর আয়তন পাত্রের আয়তন থেকে কখনোই কম হবে না।
অণুর আয়তন বেশি এবং সেক্ষেত্রে পাত্রের আয়তন অবশ্যই বিবেচনা করব, কিন্তু অণুর আয়তনটা আমাদের বিবেচনায় আসতে হবে। কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর আয়তন বিবেচনায় আনা হয় না, পাত্রের আয়তনটাই শুধু বিবেচনা করা হয়। এবং বাস্তব গ্যাসে অণুর আয়তন এবং পাত্রের আয়তন দুটাই বিবেচনা করা হয়, এবং অণুর আয়তনটাই পাত্রের আয়তনের তুলনায় বেশি আমাদের হিসাবের মধ্যে বেশি আসে। আকর্ষণ বলের ক্ষেত্রে আদর্শ গ্যাসে বলা হয়েছে যখন কোনো পাত্রে কোনো গ্যাসকে রাখা হয়, গ্যাসের অনুসমূহের মধ্যে নাকি কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়া করে না। সেটা আসলে বাস্তবিক ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান অনেক বেশি থাকার পরেও তাদের মধ্যে কিন্তু আকর্ষণ শক্তি অবশ্যই থাকবে, এবং এই আকর্ষণ বলের কারণেই এরা পাত্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেহেতু গ্যাসীয় পদার্থ, এ কারণে তাদের আন্তঃআণবিক ফাঁকা স্থানটা অনেক বেশি, তার মানে এদের আকর্ষণ বল ক্রিয়া করে না। এটা শুধুমাত্র বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রেই সম্ভব, অর্থাৎ যেই গ্যাসের অস্তিত্ব নেই, যে গ্যাস পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণটা মেনে চলছে, যার আসলে বাস্তবিক ক্ষেত্রে কোনো অস্তিত্ব নেই, যেখানে পাত্রের আয়তনটাই বড় এবং অণুর আয়তনটা নগণ্য, আকর্ষণ বল সেখানে আসলে ক্রিয়া করছে না। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে কী হচ্ছে, পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণটা মেনে চলছে না, এবং সব ধরনের গ্যাসীয় পদার্থকে আমরা বলছি বাস্তব গ্যাস। এবং অণুর আয়তন এবং পাত্রের আয়তনের মধ্যে অণুর আয়তন অবশ্যই বিবেচনার বিষয়, এবং পাত্রের আয়তনের থেকে অণুর আয়তনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং আকর্ষণ বল তা অবশ্যই থাকবে। এবার আমরা নতুন একটা রাশিমালা পড়ি, জেড। জেড যেটাকে বলা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। জেডের মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবসময় 1 হবে, এবং জেডের মান 1 থেকে বেশি অথবা কম হলে সেটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। তাহলে জেডটা কি? জেডটা হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি যে সমীকরণটা আছে, সেই সমীকরণটা থেকে আমরা যদি হিসাব করে দেখি, তখন দেখা যায় পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণে আমরা একটা গুণাঙ্ক যদি হিসাব করি, অর্থাৎ আমরা সামনের কিছু ক্লাসে আমরা একটা বাস্তব গ্যাস থেকে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলো কীভাবে বিচ্যুতি হচ্ছে সেটা সম্পর্কে যখন আমরা আলোচনা করব, তখন এই সংকোচনশীলতা গুণাঙ্কটা নিয়েও আমরা কথা বলবো। তো দেখা যায় জেড ইজিক্যাল টু হচ্ছে আমাদের পিভি এনআরটি, অর্থাৎ জেডের সমীকরণটা যদি আমরা লিখি, তাহলে জেড ইজিক্যাল টু আমরা কী লিখবো? জেড ইজিক্যাল টু আমরা লিখব পিভি ডিভাইডেড আরটি, এবং এই মানটা যখন 1, অর্থাৎ এই মানটা যখন সমান সমান 1 হবে, সেটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাস, এবং এর মানটা যদি 1 থেকে কম অথবা বেশি হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস ধরে আমরা হিসাব করব। এই হলো আমাদের সংকোচনশীলতা গুণাঙ্ক। এবং এখান থেকে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, বর্গমূল গড় বর্গ গতিবেগ আমাদের কেন প্রয়োজনীয়, সম্ভাব্য বেগের রাশিমালা, এবং সেই সাথে আমাদের গড় গতিবেগ, এই সবগুলো রাশিমালা সম্পর্কে আমরা জানবো। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম? আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং সেই সাথে আমরা বর্গমূল গড় বর্গবেগ, তারপর হচ্ছে গতিবেগ, গড় গতিবেগ এবং সম্ভাব্য বেগ, এবং এই 3টা বেগের মধ্যে সম্পর্কগুলো আলোচনা করলাম। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল আমাদের ক্লাসে। অবশ্যই এখান থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে, তো আশা করব এই অংশটা তোমরা নোট করে পড়বে। আগামী পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।